আমাদের এখনই মৎস্যরূপ ধারণ করা উচিত, আর এই রূপে থাকা ঠিক হবে না। এই বলে মোহিনী ও মৎস্যকুমার বিন মৎস্যরূপ ধারণ করে। তারপর আবার তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ কোথা থেকে শব্দ ভেসে আসতে থাকে। ওখানে কে? কার এত বড় সাহস এই পাতালপুরী রাজ্যে প্রবেশ করে? কার অনুমতিতে তোমরা এসেছো এখানে? রাজকুমার মিন, ধীরে বলুন, ধীরে। আমার মনে হয় সমুদ্র ঘোড়া আমাদের আশেপাশেই আছে। যদি বুঝতে পারে তাহলে আমাদের ধরে ফেলবে। এই বলে মোহিনী ও মৎস্যকুমার মিন আড়ালে চলে যায়। কারো সাঁতার কাটার আওয়াজ পেলাম মনে হলো। দেখি তো কেউ আছে কিনা। মনে তো হচ্ছে এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? এই বলে সমুদ্র ঘোড়া চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। চলুন ওই গাছটার মধ্যে কি আমরা লুকিয়ে পড়ি। যদি ধরা পড়ি তবে দুষ্টু কুমির আমাদের বলি চড়াবে। এখনই আসুন, আর অপেক্ষা করা যাবে না। এই বলে মোহিনী ও মৎস্যকুমার মিন গাছের আড়ালে চলে যায়। মোহিনী ও মৎস্যকুমার মিন গাছের আড়ালে যেতেই সমুদ্র ঘোড়া আগে মোহিনী যে স্থানে ছিল সেখানে চলে আসে। অপরদিকে বাবুরাম সাপুরে পিশাচ সিদ্ধ ভূতগুরু কটমটকে জাদুহারের মধ্যে বন্দি করে পৈশাচিক হাসি দিতে থাকে। খুবই জ্বালিয়েছ গুরুদেব। নাও, এখন থাকো বন্দি হয়ে আমার জাদুহারের মধ্যে। সপ্তাহতেই কিপটেমি করেছো আমার সাথে। নাও এবার বোঝো ঠেলা। তাড়াতাড়ি মুক্ত কর আমাকে, দুষ্টু বাবুরাম সাপুরে। তুই মারা পড়বি, তুই আমার হাতেই মারা পড়বি, দেখে নিস। বেশি বাড়াবাড়ি করিস না বাবুরাম সাপুরে, অকালে ঝরে যাবি। থামো তো তুমি, আমার ভালো তোমার সহ্য হচ্ছে না। আমি এখন তোমার থেকেও বেশি শক্তিশালী। এখন সময় এসে গেছে আমার প্রতিশোধ সম্পন্ন করার। তোমার সমস্ত শক্তি এখন আমার হাতের মুঠোয়। এত লোভ তোর মনে? লোভে পড়ে তুই আমাকে বন্দি বানালি। তোর নিজের গুরুদেবকে, তোর পতন হবেই। আজ হোক কাল হোক, তোর পতন সুনিশ্চিত। জানিস তো, লোভে পাপ, পাপে মৃত্যু। না তো গুরুদেব, জানি না তো। লোভে পাপ, পাপে মৃত্যু? লোভের কিছু নেই, এগুলো আমার বুদ্ধির কামাল। আর তোমার এই কথা আমার সহ্য হচ্ছে না, তাই তোমার মুখ আমি এখনই বন্ধ করে দিচ্ছি। বাবুরামের মুখের এই কথাতেই ভূতগুরু কটমটের মুখ বন্ধ হয়ে যায়। অপরদিকে এটি কি করে সম্ভব? আমি যা দেখছি তা কি সত্যি? সত্যি হলে তো আমাকে চিনে ফেলবে। আমার মোহিনীকে খুঁজে পাওয়া আর হবে না। এই কিছুতেই আমার মোহিনীকে খুঁজে পেতে দেবে না। আর এই নাগরানী ময়ূরীর সাহায্য আমার আর পাওয়া হবে না। ও পুত্র, তুমি এসেছো? দেখো কে এসেছে। এসো, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন নাগলোকের নাগরাজ হীরক। নাগরানী ময়ূরী? কে ইনি? কোথা থেকে এসেছে? আর আপনার নাগমহলেই বা এ কি করছে? ও আমার পুত্র কালনিম। পুত্র কালনিম, এসো বাবা, এদিকে এসো। সবকিছুই তোমার জানা উচিত। আপনি এখানে মাতা? আপনাকে খোঁজার উদ্দেশ্যে আমি কোথায় কোথায় না গিয়েছি, আপনার কোনো খোঁজ নেই। এখন দেখি আপনি এখানে। নাগরাজ হীরকের দিকে তাকিয়ে কালনিম বলতে থাকে, নাগরাজ হীরক, আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছে? আপনাকে খুব চেনা চেনা লাগছে আমার, কিন্তু মনেই পড়ছে না আপনাকে কোথায় যেন দেখেছি। না না, এই প্রথম আপনার সাথে আমার দেখা হলো। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার কালনিম কালনাগ। এ কি করে সম্ভব? কালনাগ পৃথিবীতে বেঁচে আছে, নাকি তারও আবার জন্ম হয়েছে মোহিনীর মতো? যদি কালনাগের সমস্ত কিছু মনে পড়ে যায় তাহলে তো আমার কিছুতেই মোহিনীকে খুঁজে পাওয়া হবে না। মোহিনীকে ছাড়া আমি কিছুতেই নাগলোকে ফিরে যেতে পারবো না। কি ভাবছেন নাগরাজ হীরক? আপনি কি কোনো কারণে চিন্তিত?
আমাকে বলুন, আপনি আমার মাতার কাছে সাহায্যের জন্য এসেছেন। আমি আর মাতা প্রাণপণ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। তবে কি এ জন্মে কালনিম কালনাগ ভালো হয়ে গেছে? নিজে থেকেই তাও আবার সে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ধন্যবাদ কালনাগ কালনিম, আপনি সত্যি উদার মনের নাগ। আমি সত্যি ভাগ্যবান মনে করছি নিজেকে যে আপনার সাথে দেখা হলো। অনেক হয়েছে কথাবার্তা, চলুন তো কিছু ভোজন করে নেওয়া যাক, তারপর আমরা বাকি কথা সেরে ফেলবো। তবে সেই ভালো হবে। চলুন চলুন, আপনাদের সাথে পরিচিত হয়ে সত্যি অনেক ভালো লাগলো। অপরদিকে সমুদ্র ঘোড়া পুরো পাতালপুরি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পায় না। আমার হয়তো মনের ভুল হবে, আমি তো কাউকে দেখতে পেলাম না এখানে। আমার নামও সমুদ্র ঘোড়া চতুরী, এই জন্য সবাই আমাকে চতুর বলে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সমুদ্র ঘোড়া চতুরী, সমুদ্র ঘোড়া চতুরী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। খুব দরকার, অতি শীঘ্র আপনি দেখা করুন মহারাজের সাথে। এই বলে প্রহরী সেখান থেকে প্রস্থান করে। সমুদ্র ঘোড়াও দেরি না করে মহারাজের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। সমুদ্র ঘোড়া বের হওয়ার সাথে সাথে মোহিনী ও মৎস্যরাজ মিন গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। বাপরে, এত সময় নিঃশ্বাস বন্ধ করে রেখে মনে হচ্ছিল প্রাণটা বুঝি বেরিয়েই যাবে। তাড়াতাড়ি করুন মৎস্যকুমার মিন, সমুদ্র ঘোড়া ফিরে আসার আগে আমাদেরকে দুষ্টু কুমিরের দাঁত সংগ্রহ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চলুন তবে, আর দেরি করে লাভ হবে না। দাঁতটি সংগ্রহ করতে পারলেই আমাদের সৈন্যদল হাতের মুঠোয় চলে আসবে। অন্যদিকে দুষ্ট কুমির মকর এবং তার ভাই কুমির মহাশয় শঙ্খমুখ মৎস্যলোকের সমুদ্র ঘোড়া চতুরীর জন্য অপেক্ষা করতে থাকে। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? মহারাজ, কোনো সমস্যা হয়েছে কি? কি হয়েছে মহারাজ, বলুন আমাকে। আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুমির মহাশয় শঙ্খমুখ বলেছে আজ রাজসভায় যে হাঙরটি এসেছিল তার একটু খোঁজ খবর নিতে। আমারও মনে হয় হাঙরটি সুবিধের নয়। যদি কখনো আমার পিঠ পিছে আঘাত করে বসে, এই ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। তাই তোমাকে ডেকেছি আলোচনা করার জন্য। হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন কুমির মহারাজ। বেঈমান হাঙর স্বার্থের জন্য যে কারো সাথে বেঈমানি করতে পারে। হাঙরদের রক্তেই যেন বেঈমানি, ওদের বিশ্বাস নেই। আমি এখনোই আমার সৈন্যদেরকে বলছি হাঙরটাকে চোখে চোখে রাখতে। এই বলে সমুদ্র ঘোড়া চতুরী সেখান থেকে বের হওয়ার জন্য কুমির মহারাজের কাছে অনুমতি প্রার্থনা করে। তখন ওই দুষ্ট কুমিরের ভাই কুমির মহাশয় শঙ্খমুখ মনে মনে ভাবতে থাকে, না না, কিছুতেই সমুদ্র ঘোড়াকে তার আস্তানায় ফিরে যেতে দিলে চলবে না। আমাকে যে করেই হোক তাকে আটকাতেই হবে, না হলে মোহিনী এবং মৎস্যকুমার মিন ধরা পড়ে যাবে, আর সমুদ্র ঘোড়া চতুরী এখানে ডেকে আনার পরিকল্পনা বৃথা হয়ে যাবে। সমুদ্র ঘোড়া চতুরী, শুনুন, আপনার সৈন্যদলকে এখনই পাঠাবেন। আমি চাই সব থেকে ভালো সৈন্যদল যারা আছে তারা যেন হাঙরের দিকে নজর রাখে, কারণ ও খুব ভয়ানক। আমি চাই না নতুন করে কোনো সৈন্য হাঙরের মুখে পড়ে প্রাণ হারায়। কুমির মহাশয় শঙ্খমুখ, আপনি পুরো কুমির রাজ্যের সব থেকে দয়ালু ব্যক্তি। আপনি শুধু নিজের জন্যই নয়, আপনি পুরো রাজ্যের জন্যই ভাবেন। জানি না বিধাতা সত্যি আছেন কিনা, যদি থেকে থাকে দেখবেন আপনার মনের আশা ঠিক পূরণ করবে। ওসব বিধাতা বলে কিছু হয় না সমুদ্র ঘোড়া চতুরী। যার কাছে শক্তি আছে সেই বিধাতা, শুধু মৎস্যলোকের নয়। আমি এই পৃথিবীর সম্পূর্ণ জলাশয়ের মালিক হব, আর তোকে বানাবো আমার সব থেকে বিশ্বস্ত গুপ্তচর। আপনার যা ইচ্ছে মহারাজ, আমার কাছে আপনি আমার বিধাতা, কারণ আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি। আপনার জন্য আমার পুরো পরিবার খেতে পাই, তাই আমি আপনার সাথে বেইমানি করতে পারবো না। যতদিন বেঁচে থাকবো আপনার দাস হয়ে বেঁচে থাকবো।
মহারাজ, আমি বরং প্রস্থান করি। আমাকে আবার ভালো সৈন্যদেরকে হাঙরের দিকে নজর রাখতে পাঠাতে হবে। এই বলে সমুদ্র ঘোড়া চৌধুরী আবার পাতালপুরীর দিকে প্রস্থান করে। কুমির মহাশয় আর কোনোভাবেই সমুদ্র ঘোড়াকে আটকে রাখতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সমুদ্র ঘোড়া কি মোহিনী ও রাজকুমার মিনকে দেখে ফেলবে? কি হতে চলেছে এটা জানতে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। ততক্ষণ সুস্থ থেকো। আজ এই অবধি, দেখা হবে পরের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।